এবং এই এসআইআর কি, এবং এসআইআর এ কি কি ডকুমেন্টস লাগবে, এবং এই এসআইআর এ কারা কারা বাদ যাবে, এই তিনটি প্রশ্ন নিয়ে আজকে আমরা পৌঁছে গিয়েছি পশ্চিমবঙ্গ নস্যশেক উন্নয়ন পরিষদের সভাপতি, কিংবা বলুন নস্যশেক উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান ডক্টরেট বজলে রহমান। ডক্টরেট উপাধি পাওয়া একজন ব্যক্তি রয়েছে, এবং তিনি পুরস্কার প্রাপ্ত ব্যক্তি। আমরা এই আজকে এখানে একদম আপনারা যারা দেখছেন, আমরা একদম সাধারণ মানুষের প্রশ্নগুলো নিয়ে আসছি, যারা একদম মাঠে বাজারে ঘাটে কিন্তু এই আলাপগুলো চলছে যে এসআইআর কার কার নাম বাদ যাবে। ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে বিহার থেকে 65 লক্ষ মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেল। তাহলে পশ্চিমবঙ্গে কতটা সংখ্যা রয়েছে, কারাই বা বাদ যাবে, আমি কি বাদ যাব? আজকে আমাদের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত থাকছে। আমরা প্রশ্ন রাখছি তিনটা প্রশ্ন, আবারও বলছি আমরা তিনটা প্রশ্ন রাখছি। এই এসআইআর কি, এবং এসআইআর কি কি ডকুমেন্টস লাগবে, এবং এসআইআর থেকে কারা কারা বাদ যাবে। আপনাকে আমাদের চ্যানেলে অসংখ্য ধন্যবাদ, আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, নমস্কার। এবং আমার প্রশ্ন থাকছে সর্বপ্রথম যে এই এসআইআরটা কি, একটু যদি মানুষকে বলেন। প্রথমে বলে নেই, এসআইআর যেটাকে ইংরেজিতে বলে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, বাংলাটা হলো এই যে নিবিড় ভোটার তালিকা সংশোধন। নিবিড় মানে গভীরভাবে। এটার সঙ্গে এনআরসির কিন্তু পার্থক্য। এনআরসি কথাটা হচ্ছে ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেনশিপ, সেখানে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলবে, নাগরিকত্ব যাচাই করে নেবে। এখানে কিন্তু এসআইআর এর ক্ষেত্রে তফাৎটা হলো, এখানে নাগরিকত্বটা প্রমাণ করবে না, সেটা হলো ভোটার লিস্টে নাম তুলতে গেলে আপনাকে একটু যাচাই করে নেবে আপনার বৈধতা আছে কিনা। সেই বৈধতার জন্য তারা যে কাগজগুলো চাইতে পারে সেটাই আমরা একটু আলোচনা করব। তবে সার্বিকভাবে এটা অতখানি আতঙ্কিত হওয়ার আমি কোনো কারণ দেখি না। সবাই একটু আপনারা আলোচনাটা শোনেন, আমার মনে হয় এটা খুব বেশি আতঙ্ক হবে না। যতখানি আতঙ্ক ছড়ানো হচ্ছে বা রাজনৈতিক উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে, বাস্তবে কিন্তু ততখানি নয়। এবারে প্রশ্ন আসছে, আপনি বললেন এইখানে আতঙ্কের বিষয় নেই। এখানে আমরা বলি যে প্রত্যেক 20 বছর পর পর কিন্তু এসআইআর হয়ে আসছে, কিন্তু এখানে অনেকেই দাবি করছে যে বিগত দিনের যেরকম এসআইআর, এবারের এসআইআরটা ভিন্ন রকম। এখানে বিগত দিনের ডকুমেন্ট চাওয়া হচ্ছে, এই বিষয়ে কি বলবেন? এখানে একটু প্রক্রিয়াটা একটু ভালো করে আমরা একটু আলোচনা করি, তাহলেই মনে হয় বিষয়টা সবারই কাছে পরিষ্কার হবে। অনুমান করে তো কথা বলাই যায়, সেই অনুমানগুলো না করে প্রকৃতপক্ষে আইনের যে ব্যবস্থাটা সেইটা একটু বিষয় আলোচনা করি। প্রকৃতপক্ষে অনুমান নয়, আমরা প্রমাণ স্বরূপ কথা আপনার। হ্যাঁ, সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী ভারতের সংবিধান প্রাপ্ত যে ক্ষমতাবান ভারতের নির্বাচন কমিশন, যারা একটা স্বয়ংশাসিত সংস্থা, তারা মূলত তিনটা উদ্দেশ্যে তাদেরকে গঠিত করা হয়েছে। তিনটাই তাদের কাজ। সেটা হচ্ছে ভোটার তালিকা সংশোধন করা, এই ভোটার তালিকায় যারা নতুন ভোটার হবেন, 18 বছর পূরণ হবেন, তাদের নাম নথিভুক্ত যথাসময়ে করা, এটা মৃত বা অন্যত্র স্থানান্তরিত হওয়া যে ব্যক্তিগণ আছেন তাদের নাম ভোটার তালিকা থেকে সরিয়ে দেওয়া, এবং কতগুলো প্রিন্টিং মিস্টেক থেকে শুরু করে অসামঞ্জস্য কিছু যদি বিষয় থাকে, যে একজন ব্যক্তির বয়সটা অনেক বেশি হয়ে গেছে বা প্রকৃতপক্ষে জায়গার নামটা একটু গোলমাল আছে, নামের পদবীর ক্ষেত্রে গোলমাল আছে, এগুলো ভুল সংশোধন করা। এই তিনটা কাজের জন্যই কিন্তু এসআইআর করা। এসআইআরটা হচ্ছে এই তিনটা জিনিস গভীরভাবে তারা করবেন। এবং এখানে যেটা ইললিগাল ইমিগ্রান্ট, যেটা অবৈধ অনুপ্রবেশকারীর যে প্রশ্নটা, সেটা কিন্তু এসআইআর এর ক্ষেত্রে আসে না, সেটা এনআরসির ক্ষেত্রে আসবে। কাজেই এখানে অবৈধ অনুপ্রবেশকারী কথাটা ইনডাইরেক্ট থাকবে। যারা প্রকৃতপক্ষে ভারতের নাগরিক তাদের নাম যাতে যথাযথভাবে ভোটার তালিকায় থাকে, সেটাই মূলত আইনের উদ্দেশ্য বা আইনগতভাবে বিজ্ঞপ্তি অনুযায়ী আমরা সেটাই বুঝি। এবার আমাদের এখানে বেশ করা হয়েছে 2002 সালের যে ভোটার তালিকা,
বিহারের ক্ষেত্রে এর আগে এসআইআর এর যে ঘোষণা হয়েছিল সেটা 2003 সালে, কাজে ওখানে 2003 সালটাকে ভিত্তিবর্ষ ধরা হয়েছে। আর আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু 2002 সালে এসআইআর হয়েছিল এর আগে, কাজে সেটা ভুল ত্রুটি সামান্য থাকলেও থাকতে পারে, কিন্তু তবু ওটাকে ভিত্তি হিসেবে ধরে নিয়ে তারা কিন্তু নতুন ভোটার তালিকা সংশোধন করছেন। এইটাকেই নিবিড় আমরা সমীক্ষা বলি। এখানে মূলত 2002 সালে আপনার নাম ভোটার তালিকায় আছে কিনা এটা হচ্ছে মৌলিক প্রশ্ন, এবং এখানেই অনেকগুলো সমস্যা জড়িয়ে আছে। যাদের এখানে ভোটার তালিকায় নাম আছে তাদের পরবর্তী সন্তানরাও অটোমেটিক ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। আমার নাম যদি 2002 সালের ভোটার তালিকায় না থাকে তাহলে আমি নতুন করে নাম তুলবো, কারণ আমি বর্তমানে 25-26 বছরের বয়স। এখানে আপনি একটা ইম্পর্টেন্ট বিষয় বলছেন। আমরা আপনারা জানেন যে কত সময় কিন্তু রাজনৈতিক কিছু প্রতিহিংসার কারণে নাম তুলতে দেওয়া হয় না, কিংবা নাম তোলা হয়নি কোনো ব্যতিক্রম কারণে, কিংবা বাইরে ছিল, কাজ হ্যাঁ, করতে হ্যাঁ, গেছে। হ্যাঁ। সেক্ষেত্রে যারা 2002 নাম লিস্টে নেই তারা কি করবে, তারা কোথায় যাবে? হ্যাঁ, এইবার 2002 সালে যাদের নাম আছে তাদের তো সমস্যা নেই, তাদের সন্তানরা পরবর্তীকালে এদেরকে এমুনারেশন ফর্ম ফিল আপ করতে হবে। কিন্তু তাদের ক্ষেত্রে সহজ ব্যাপার একটাই হলো যে বাবা মার 2002 সালের ভোটার তালিকার যে নামের যে নথিটা, সেই ভোটার তালিকার জেরক্স কপিটা এখানে সাবমিট করে মানে ওখানে যুক্ত করে দিতে হবে, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, তার নাম উঠে যাবে। আমার প্রশ্ন এটা ছিল যে যাদের বাবা মার নাম 2002 সালে ভোটার লিস্টের নাম নেই। হ্যাঁ, যদি নেই তাহলে মানে তার নিজেরও নেই, তার বাবা মারও নেই, তাহলে এইরকম ক্ষেত্রে তাকে তার এখন দেখতে হবে তার জন্মটা কোন সালে। 2002 সাল থেকে 2000 মানে 87 সাল, এর 2002 এর পরে না 2002 এর আগে, 87 সালের মাঝখানে, মানে 87 থেকে 2002 এর মাঝখানে বয়স তার জন্মসালটা, কিংবা 87 সালের আগে। আমরা স্পেসিফিক যে মানে ডেটগুলো বলতে পারি সেটা হলো এইরকম যে 2002 সালের সময়কালটা ধরা হবে 2/12/2002, এই একটা সাল। আরেকটা হচ্ছে 1787, 1787 আগে যাদের জন্ম এখনো ভোটার তালিকায় নাম নেই, তাদের 11টা নথির একটা সাবমিট করতে হবে। আপনি যেটা বলছেন 1787 যাদের জন্ম হয়েছে কিন্তু 2002 এ ভোটার লিস্টে নাম নেই। হ্যাঁ, হয়তো আগে পরে থাকতে পারে, কিন্তু 2002 এ নেই। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তারা জন্ম সার্টিফিকেটটা পাবে কোথায়? জন্ম সার্টিফিকেট লাগবে না, কারণ 87 আগে আমাদের এখানে বার্থ সার্টিফিকেটের ব্যবস্থা ছিল না। তার জন্য বিকল্প ব্যবস্থাগুলো আছে, সেটা হচ্ছে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের যে সার্টিফিকেট, এডমিট কার্ড, হ্যাঁ সার্টিফিকেট, সেখানে কিন্তু ডেট অফ বার্থ উল্লেখ করা থাকে। আমরাও তো ওই সময়কার মানুষ, সেখানে আমাদের এডমিট কার্ডটাই আমাদের জন্ম বার্থ সার্টিফিকেট হিসেবে আমাদের সারা জীবন সমস্ত অফিসে আমরা এটা ব্যবহার করেছি। আর এটা ছাড়া যদি কোনো রাজ্যে বার্থ সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা থাকে 87 আগে, তারা দেখাতে পারবে। কিন্তু সাধারণত স্কুল কলেজের সার্টিফিকেট, এমনকি আমি এটা বলি যে মানে বিকল্প হিসাবে সেই বোর্ড বা বিশ্ববিদ্যালয়ে বলছে, কিন্তু যারা স্কুলে নাম ভর্তি করে তাদেরও তো একটা নাম ভর্তির সময় একটা ডেট অফ বার্থ দিয়ে ভর্তি করাতে হয়। অন্তত সেটাও একটা স্কুল সার্টিফিকেট সে জোগাড় করতে পারে যে আমি এত সালে পড়েছিলাম, 1-2 ক্লাস পড়লো বা না পড়লো, কিন্তু সেখান থেকে একটা স্কুলের নথি সে বের করতে পারে, এটাই তার একটা জন্ম সার্টিফিকেট হিসেবে গ্রাহ্য হবে। এইখানে আবার একটা প্রশ্ন উঠছে, রাজনৈতিক প্রশ্ন। এটা এর পিছনে কি রাজনৈতিক কোনো সন্ধি রয়েছে? কোনো জাতি গোষ্ঠীকে কি টার্গেট করে এটা কিছু করা হয়েছে? বিহারের এই যে 65 লক্ষ সাধারণ মানুষের নাম কাটা গেল, কিছু ছিল সেখানে কিন্তু মৃত, কিন্তু কিছু ছিল অন্য জায়গায় চলে গেছে। সব মিলে কিন্তু 65 লক্ষ মানুষের ভোটার লিস্ট থেকে নাম কাটা গেল। এখানে কিন্তু অনেকেই দাবি তুলছে যে পিছনে রাজনৈতিক বিষয় রয়েছে। এই বিষয়টা আমরা এমনি সংবাদ মাধ্যমের মাধ্যমে যেটা জেনেছি, বিহারে যে এই মুহূর্তে 8 লক্ষের উপর ভোটার, আর 2003 সালে সেখানে ভোটার
সংখ্যা ছিল 4.5 লক্ষ, তা প্রায় ডাবলের কাছাকাছি গেছে। এই 20 বছরে ডাবল হতে পারে কি না এইটাই মানে নির্বাচন কমিশনের কাছে একটা সংশয়, এই জন্যই তারা পরীক্ষা নিরীক্ষা করলো। এখন ওরা যেটা খসড়া লিস্ট পাবলিশ করেছে তাতে দেখা যাচ্ছে 65 লাখ লোকের নাম কাটা গেছে। তার মধ্যে নির্বাচন কমিশনার যুক্তি দেখাচ্ছে যে এর মধ্যে 22 লক্ষের বেশি মানুষ মৃত, যাদের এতদিন আইডেন্টিফাই করা হয়নি, এবার আইডেন্টিফাই করা হয়েছে। আর বিহারের মানুষরা বহু আগে থেকেই বিভিন্ন রাজ্যে তারা কাজকর্ম করার জন্য যায়। আমাদের পশ্চিমবাংলাতেও অনেকে প্রচুর শিফটেড হয়ে গেছে। প্রচুর লোক আছে, তারা এখানে বসতি করেছে, এখানে ভোটার লিস্ট করেছে। এইরকম যারা স্থানান্তরিত হয়েছে তাদের সংখ্যাটাও একটা ব্যাপক সংখ্যা। বা একটা লোকের নাম দুইবার দুইটা জায়গায় আছে, এইরকম ডাবলিং যেগুলো হয়েছে সেগুলো বাদ পড়ে গেছে। এই তিনটে সংখ্যা যোগ করে তারা বলছে 65 লাখ হয়েছে। এবার এর বিপক্ষে যারা আবার প্রশ্ন তুলছেন যে বিহারের মুসলিম অধ্যুষিত কতগুলো জেলা আছে, তার মধ্যে 5টা জেলায় দেখা যাচ্ছে যে একটা বিশাল অঙ্কের সংখ্যালঘু মানুষের নাম নেই। এখানেই তো প্রশ্ন। এইটা কিন্তু আমরা সংবাদ মাধ্যমে শুনে শুনে আসছি, বা সেটার সত্যতা আমরা এখনো যাচাই করে পারি নাই, কাজে এটা মন্তব্য করা যাবে না। কিন্তু এদের কিন্তু আপনি বললেন যাচাই করা, ইতিমধ্যেই কিন্তু রাহুল গান্ধী প্রেস মিট করে একদম অনেক কিছু দেখিয়েছে, সেটা আপনারাও দেখেছেন, সংবাদ হুম, মাধ্যমে দেখিয়েছে যে কিভাবে ডুপ্লিকেট ভোটার করা হচ্ছে, কিভাবে ডুপ্লিকেট ভোটার করে কোনো রাজনৈতিক দলে ফয়দা দেওয়ার চেষ্টা করছে হ্যাঁ, রাহুল ইলেকশন গান্ধীর কমিশনার। সাংবাদিক বৈঠকটাতে তিনি কিন্তু এই বিষয়টা দাবি এইরকম করছেন। যে বিশাল একটা অংশের লোক বাদ পড়ে গেছে, এইটা এখানে সমীক্ষাতে তার রিসার্চে আসেনি। উনি যেটা দেখিয়েছেন মূলত যে অতিরিক্ত ভোটার, ফার্জি ভোটার, মানে একটু মানে ভৌতিক ভোটার, যাদের তাহলে কোনো তো অস্তিত্ব সেক্ষেত্রে নেই। এসআইআর ঠিক আছে, সেক্ষেত্রে তো হ্যাঁ, এসআইআর হলেই তো এই নামগুলো বাদ হ্যাঁ, যাবে। এইগুলো বাদ যাবে, কিন্তু মানে মৃত ব্যক্তিগুলোকে মানে অকারণে মৃত ব্যক্তির নাম দিয়ে জীবিত মানুষকে যদি মৃত বানায়, আর সেটা একটা সংশয়ের প্রশ্ন। তবে আমরা মনে করি আগামী কাল বা পরশু সুপ্রিম কোর্টে এই ব্যাপারে একটা শুনানি আছে। এই বিহারের বিষয়টা নিয়ে এখানে আলোচনা হবে, এবং রাহুল গান্ধীর সমীক্ষাতে কিন্তু বিহার প্রসঙ্গটা আসেনি। তিনি মূলত কর্ণাটকের একটা বিধানসভাকে কেন্দ্র করে মূলত তথ্যটা সাবমিট করেছেন, এবং বাদ বাকি অনেকগুলো জায়গায় সেটা অনুমান করে তিনি কতগুলো ডাটা দিয়েছেন। তো সেটা একটু বোঝা যাচ্ছে যে অতিরিক্ত কিছু ভোটার সেখানে সংযোজন হয়েছে। এই অতিরিক্ত ভোটার, সারপ্লাস ভোটার, সেটা একটা বিশেষ রাজনৈতিক দলের পক্ষে যায়। এবার আমাদের এখানে বিহারে যেহেতু বাদ পড়ার প্রশ্নটা আসলো, তাহলে বাদ পড়ার প্রশ্নটা আবার অন্য একটা, নতুন করে ভৌতিক ভোটার তৈরি হওয়ার প্রশ্নটা একটা। আর যারা জেনুইন ভোটার তারা যদি বাদ পড়ে যায় তাহলে আমার নাগরিকত্ব নিয়ে ভবিষ্যতে সমস্যা হতে পারে। এইখানে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মনের মধ্যে একটা তো আশঙ্কা থাকেই, যে যেহেতু বিজেপির কিছু নেতা বারবার মুসলিম বিদ্বেষ মুখে হোক প্রচারে হোক তারা প্রচার করে যাচ্ছে, এবং তাদের রাজ্য সরকারের অধীন, অর্থাৎ তাদের যেখানে প্রশাসন আছে সেখানে তারা কিছু কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে, বা শুধু সংখ্যালঘু সম্প্রদায় না, বিরোধী দলের যে মানুষগুলো আছে তাদেরকে ভিক্টিমাইজ করতে পারে, তাদেরকে কিছুটা ভোটার লিস্ট থেকে খারিজ করতে পারে, মৃত ব্যক্তির নামেও চালিয়ে দিতে পারে, জীবিত থাকলেও মৃত বানাতে পারে। কিন্তু এটা যতক্ষণ ভেরিফাই হচ্ছে না, একটা অথেন্টিক আমরা বলতে পারছি না, ততক্ষণ আমরা সেটা বলতে পারবো না। আমাদের এখানে কিন্তু বিজেপির প্রশাসন নেই, এখানে তৃণমূল সরকারের প্রশাসন, এবং আমরা একটা সহজভাবে অনুমান করতে পারি যে তৃণমূল সরকার মূলত সংখ্যালঘু ভোটগুলো বাদ যাক এটা কখনো চাবে না, এখানকার প্রশাসন সেটাকে সুরক্ষা দেবে। কাজে এখানে নাম কেটে যাবে এটা কিন্তু সম্ভব মানে হচ্ছে না, বা আমরা এটা অনুমান করতে পারছি না। তবু অপপ্রয়োগ হতে পারে, কিন্তু আইনের যে আপনি কাঠামো। যেটা মূল কথা বলছেন যে কোনো রাজনৈতিক দল এটার মুসলিমদের বিরুদ্ধে একটা তারা ষড়যন্ত্র করতে পারে। হ্যাঁ, সেটা তো যদি বিজেপি সরকার এখানে থাকতো সেটা আশঙ্কাটা বেশি থাকতো, কিন্তু তার সত্ত্বেও কিছু কর্মচারী এমন আছেন যারা একটু ওই মাইন্ডেড, বা তারা সংখ্যালঘু বিদ্বেষ ভিতরে ভিতরে পোষণ করেন, তারা করতে পারেন, কিন্তু সেটা এককভাবে করতে পারবেন না। আমাদের যে সিস্টেমটা মনে হয় যে জেলা শাসক তিনি কিন্তু এটা মনিটরিং করবেন, তিনি জেলার চিফ নির্বাচনী আধিকারিক, এবং গ্রামে একটা বুথ লেভেলের অফিসার যদি কোনো ভুল করে থাকেন, যদি ইন্টেনশনালি একটা সেকশনকে বাদ দিয়ে থাকেন, একদম সেটা একদম। কিন্তু জেলায় এসে ধরা পড়বে, সেটাকে ফিল্টারেশন হবে, এবং সেখানে নিশ্চয়ই এটা। আপনি যেটা মূল কথা বলতে চাচ্ছেন যেটা বিহারে হয়েছে, কারণ বিহারে বিজেপির সরকার হ্যাঁ, হয়েছে, হ্যাঁ, তিনি সেখানে সরকার চাইছে বলে হয়েছে,
যেহেতু এখানে তৃণমূল রয়েছে, তৃণমূলের সাপোর্ট রয়েছে যাতে মুসলিমদের ভোটটা না কাটে, হুম। ঠিক আছে, কিংবা যারা মুসলিম বলতে যারা এখানকার স্থায়ী মুসলিম রয়েছে তাদের ভোটটা না কাটে। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু এটা যদি বিজেপি কিংবা কেউ চায় হুম। যে ভোটটা কাটুক, তারা কিন্তু এটা দেবে না। আপনি হ্যাঁ, এবার আমি একটু সংক্ষেপে বলি এসআইআর সম্পর্কে আশঙ্কা না হওয়ার যে কারণটা বা আশঙ্কা থাকার মানে কোনো কারণ আমি দেখি না। এর সাপোর্টে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনারা নিয়মটা আগে জানবেন। সবার আগে 2002 সালের ভোটার তালিকায় নাম আছে কি নেই, আমার কিংবা আমার বাবা মার। যদি আমার না থাকে তাহলে আমার বাবা মার থাকবে, আমার বাবা মার কাগজ থাকলেই হয়ে গেল, আমার থাকলে তো কোনো সমস্যাই নেই। এবার যাদের নেই, এটা আমার নিজেরও নেই, আমার বাবা মারও নেই, তাদের জন্য 11টা ডকুমেন্টের একটা প্রডিউস করতে হবে। সেই 11টা ডকুমেন্ট আমি একটু বলে দেই যেগুলো অসম্ভব। একটু শর্ট করে হ্যাঁ, যে কর্মচারী যারা থাকবেন তাদের পেনশনের কাগজ, সরকারি চাকরির কাগজ, ব্যাংক, এলআইসি, পোস্ট অফিস, এইরকম কোনো নথিপত্র যদি থাকে সেগুলো, জন্ম শংসাপত্র যদি কোনো জায়গায় থাকে, পাসপোর্ট যদি কারো পুরনো থাকে সেটা দেখাতে পারবেন। এটা কিন্তু 87 সালের আগে যাদের জন্ম তাদেরকে এরকম দেখাতে হবে। যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই তাদেরকে এই কাগজগুলো দেখাতে হবে, একটা পাসপোর্ট দেখাতে হবে। অথবা বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের নথিপত্রে যেখানে জন্ম তারিখ উল্লেখ আছে এইরকম হবে, বা যে এলাকায় বসবাস করেন স্থানীয় প্রশাসনের কোনো ট্যাক্সের কাগজ বা অন্য নথিপত্র এগুলো থাকলেও হবে। তপশিলি জাতি উপজাতির প্রশংসাপত্র বা সার্টিফিকেট থাকলেও হবে। বনাঞ্চলে এলাকায় যারা বসবাস করেন তাদের বনাঞ্চলের সার্টিফিকেট থাকলেও হবে। স্থানীয় পৌরসভা বা পঞ্চায়েত অফিসে যদি কোনো ট্যাক্সের কাগজ থাকে সেটা দিলেও হবে। আর জমি, পর্চা, খতিয়ান, দলিল, তার যে কোনো একটা আমার বা আমার বাবার বা আমার ঠাকুরদার যদি থেকে থাকে তার একটা কাগজ এখানে দিতে হবে নামটা মেলানোর জন্য। এপিক কার্ড দিয়ে আমার বাবার, আমার এবং আমার ঠাকুরদার নাম সেখানে মিলিয়ে আমি প্রমাণ করতে পারবো এই জমিটা আমার ছিল। এইভাবে এই জিনিসগুলো থাকলেই যে কোনো একটা দেখালেই এটা কিন্তু হতে পারে। তো আমাদের গ্রামে গঞ্জের যে সাধারণ মানুষ থাকে। এখানে একটা আমার প্রশ্ন থাকছে, আপনাকে একটুখানি দাঁড় করাবো। ধরুন এক ব্যক্তির বাবার নাম রয়েছে এ, ঠিক আছে, এবং আরেক ব্যক্তিরও বাবার নাম রয়েছে এ, সেক্ষেত্রে কনফিউশন হবে না? কি মনে হচ্ছে? কনফিউশন, এটা তো একই নাম একটা জায়গায় মানে একাধিক লোকের থাকতে পারে, তবে তার সঙ্গে যে সাধারণত পিতার নামগুলো যুক্ত, জমির যে কাগজ আমি দেখাবো তাহলে আমার ঠাকুরদার ডকুমেন্টসে আমার বাবার নাম আছে এ, হ্যাঁ, কিন্তু আপনারও ডকুমেন্টসে বাবার নাম আছে এ, এইরকম ক্ষেত্রে আপনি অবৈধ কিংবা আমি অবৈধ, আপনিও ওই নামটাই দেখাচ্ছেন, আমিও ওই নামটাই দেখাচ্ছি, তাহলে এলাকাগত জায়গাটা দেখতে হবে, বসবাসের যে ঠিকানাটা দেওয়া আছে সেই গ্রাম বা পোস্ট অফিস এই ঠিকানাটা মেলাতে হবে। যে দুইজনের একই নাম, একই বাবার নাম থাকতেও পারে, কিন্তু ঠিকানাটাও যদি এক হয় তাহলে একটু আরো আনুষঙ্গিক এটা সাক্ষীর ব্যাপার হবে, তখন এইভাবে প্রমাণ হবে। তবে এগুলো সাধারণত ব্যতিক্রম ঘটনা, এটা দুই একটা কেসে হতে পারে, সাধারণত বাবার নাম মিলেলে মোটামুটি হয়ে যায়। তা আমি বলছি কি যে এই মানে একটা প্রশ্ন এখানে মাথায় চলে আসলো, এই প্রশ্নটা না করলে নয়। কিছু কিছু মানুষের ডকুমেন্টসে ভুল রয়েছে। ধরুন 2002-এ ওনার বাবার নাম ছিল ধরুন কমলেশ বর্মন ছিল, এবারে কিন্তু এখন ভোটার কার্ডে দেখা যায় কমলেশ বর্মন, উনি ঠিকঠাক করে নিয়েছে, কিন্তু 2002-এ লিস্টে কমলেশ শুধু আছে, বর্মন নেই। সেক্ষেত্রে কি সমস্যা দেখা যাবে? সেখানে পার্ট নম্বর বা ইয়ার নম্বর সেটা মানুষ জেনুইন, হ্যাঁ মানুষ জেনুইন, সেটা ওই নামটা কমলেশ ওখানে শুধু আছে। তো কমলেশ থাকলে আবার ভোটার কার্ডে কমলেশ বর্মন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এক্ষেত্রে সাধারণত তাকে একটা এভিডেভিট করে দেখাতে হবে, এবং এই এভিডেভিট গুলো নামের কোনো পদবি বা উপাধি বা এইরকম বানান ভুল, দন্তস্বর জায়গায় তালিবস্য এইরকম যদি ভুল হয়ে থাকে তাহলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে দিয়ে এটা ভুল সংশোধনের একটা এভিডেভিট করতে হয় যে এই জায়গায় আমার ভোটার লিস্টে, ভোটার এপিক কার্ডে নাম আছে কমলেশ বর্মন, আর আমাদের 2002 সালের যে ভোটার তালিকায় সেখানে নাম ছিল কমলেশ। এই দুই ব্যক্তি একই, এই একটা ডিক্লারেশন আইনগতভাবে দিতে হবে। এই এভিডেভিট দিয়ে নামগুলোকে মেলানো যেতে পারে। এবং অনেক লোকের এটা থাকতে পারে যেহেতু রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড এখানে গ্রাহ্য হচ্ছে না, সেই জন্য এইগুলোর কথা আমরা বলছি না, কিন্তু জমির কাগজে সাধারণত ভুল টুল থাকতে পারে, বা আমার এপিক নম্বরের সঙ্গে জমির কাগজের যে বানানগুলো সেটাও ভুল হতে পারে, কিন্তু এটা এভিডেভিট করে সংশোধন করতে হবে। উকিলের কাছে গেলে তারা পদ্ধতিগুলো বলে দেবে। আপনাকে লাস্ট প্রশ্ন থাকছে, কারা বাদ যাবে? বোঝা যাচ্ছে যে এই ডকুমেন্টস গুলো যাদের নেই
তারা বাদ যাবে, কিন্তু তারপরেও একটু শর্ট করে যদি পরিষ্কার করে হ্যাঁ, বলে দেন। বাদ যেতে পারে একটা অংশ, সেটা হলো আমাদের এই সমাজে কৃষি বা গ্রামীণ বা শহর এলাকায় বলি, যারা ফুটপাতে থাকে, কোনো রকম চালাঘর, তাদের কোনো জমি জায়গার কোনো দিন কোনো কাগজ ছিল না, বা বংশ পরম্পরায় তারা লেবার, এরকম মানে তাদের জমি জায়গার প্রশ্নই ছিল না, বস্তিতে ছিল, সেখানে কোনো কাগজপত্র নেই, এবং তাদের পড়াশোনাও করেনি কোনোদিন, কোনো জায়গায় ভর্তিও স্কুলেও হয়নি, যায়। কোনো চাকরি করার প্রশ্নই নেই, তাহলে তারা তো কোনো কাগজপত্র নিয়ে আসেনি। আমরা এই রেল স্টেশনেও দেখি বংশ পরম্পরায় কিছু পরিবার ওখানে রেল বসবাস লাইনের করে। ধারে হ্যাঁ, অনেক দেখা আমাদের যায় এরকম গ্রামে, আছে। আমাদের এই সমস্ত এলাকায় জোতদার বা জমিদার, তাদের ছিল জমি, আর একটা অংশ ছিল আদিয়ার। আদিয়ারের দ্বারা ওদের ওদের নামে কোনো জমির দলিল ছিল না, তারা কোথায় পাবে জমি? আর তাদের পাশাপাশি একটা শ্রমিক শ্রেণী ছিল, যাদের হয়তো বসত বাড়ি ছিল, হুম। বা ওই মানে যে ওখানকার গিরি আসে, আর তার জমিতে সে বসবাস করেছিল। এই লোকগুলো যদি লেখাপড়া না করে থাকে, তাহলে তাদের জমি জায়গার কাগজ উদ্ধার করার সমস্যা হবে। তাদেরকে এখন দেখতে হবে, তারা যদি 2002 সালে কোনোভাবে তারা নাম তুলে থাকে, তাহলে তারা বেঁচে যাবে। না হলে এই সমস্ত লোকেদের একটা সংকট তৈরি হবে। আমরাও এটা সন্ধান করছি, এবং এগুলো নিয়ে সুপ্রিম কোর্টেও একটা যে কারণে একটা আবেদন করা হয়েছে, অন্তত ভোটের বা আধার কার্ডের যে কোনো একটা যদি এই ডকুমেন্টের সঙ্গে যুক্ত হয়, তাহলে এই বাদ যাওয়া লোকগুলো আবার তারা ফিরে আসবে। তা না হলে এই লোকগুলো যারা লেখাপড়া করেনি, তারা তো চাকরি করার পেনশন কাগজ কোথায় দেখা হয়? পাসপোর্ট যাওয়ার কোনো তাদের প্রশ্ন নেই, তাদের কোনো পৌরসভার ট্যাক্সের ব্যাপার নেই, জমি না থাকলে তো ট্যাক্স হবে না, কাজে কোনো নথি তাদের থাকবে না। মানে যে শ্রেণীটা একেবারেই লেবার, একেবারেই ফুটপাতে বসবাসকারী, একেবারেই মানে মানে অবৈধ জায়গায় তারা দীর্ঘদিন ধরে বস্তিতে বসবাস করে আসছে, রেল স্টেশনে তারা বংশ পরম্পরায় বসবাস করছে, এই লোকগুলোর একটু সমস্যা হতে পারে। এবারে আপনাকে লাস্ট প্রশ্ন, এটা আমাদের টপিকের বাইরে প্রশ্ন করছি। আপনার পশ্চিমবঙ্গ মৎস্য সেচ উন্নয়ন পর্ষদ থেকে কি পদক্ষেপ নিচ্ছেন এনার এই এসআইআর নিয়ে? হ্যাঁ, মানে এটা কিভাবে মানুষের পাশে কি দাঁড়ানোর চিন্তা ভাবনা আমরা এটা করেছেন? দুই ভাবে সমাধান করার চেষ্টা করছি। যে সেকশনটা বাদ যাবে বলে আমরা আশঙ্কা করছি, এবং যাদের জমি জায়গা আছে সেই সমস্ত মানে কিছু, প্রকৃত তারা বাসিন্দা। হ্যাঁ, তারা একটু শিক্ষার অভাব, চাকরি কোনোদিন করেনি, বংশ পরম্পরায় লেবার, পরিযায়ী শ্রমিক, তাদের কাছে তো কাগজ থাকার কথা না। হুম। এই লোকগুলো, জেনুইন লোকগুলো যাতে বাদ না পড়ে, কারণ আমরা 100% শিওর যে এই লোকগুলো বাংলাদেশের বাসিন্দা নয়, বাংলাদেশ থেকে আসেনি, বাংলাদেশ থেকে মুসলমানদের আসার প্রয়োজন হয় না, তো তারা একদম। আসেনি, আমাদের এখানকার জেনুইন সবাই লোক, আবার নস্য শেখ। এই মানুষগুলো কেন বাদ যাবে? আমরা একটা প্রথম ধাপে আমাদের আন্দোলন করছি, যে সরকারের কাছে আসামের মডেলে আমরা ভূমিপুত্র স্বীকৃতিটা চাচ্ছি। যদি আমাদের এই নস্য শেখকে ভূমিপুত্র হিসেবে, আমাদের ঐতিহাসিক দলিল আছে, সরকারি রেকর্ড আছে, এই কাগজগুলো সরকারকে আমরা দেখিয়ে আবেদন করেছি যে আমাদের ভূমিপুত্র হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। আসামের গড়িয়া, মরিয়া, এই নস্য শেখ, মমিন, আনসারি, এরা সবাই কিন্তু 5টা জনগোষ্ঠীকে ওখানে কিন্তু ভূমিপুত্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। আজকে ওদের কোনো ট্রাবলস নেই, ওদের একটা ভোটার লিস্ট থেকে নাম কাটছে না, বা নাম কাটা যায়নি। আমরা এতে যোগাযোগ করে খবর টবর সব নিয়েছি, আসামের গেজেটটাও বের করেছি। এই গেজেটটা দেখিয়ে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আবেদন করেছি বহুভাবে, আরো ভবিষ্যতে যোগাযোগ করব, যে আমাদের এই ভূমিপুত্র স্বীকৃতিটা দিলে আমরা জনগোষ্ঠীগতভাবে আমরা এখানকার নেটিভ স্থানীয় বাসিন্দা বলে প্রমাণিত হব, তাহলে আমরা ভোটার তালিকা থেকে বাদ পড়বো না। ভবিষ্যতে যদি এনআরসি হয়, সেখানেও আমাদেরকে ইললিগ্যাল ইমিগ্রান্ট বলতে পারবে না। ইমিগ্রান্ট মানে ইললিগ্যাল ইমিগ্রান্টের বিপরীত শব্দটাই হচ্ছে নেটিভ, ভূমিপুত্র। যদি আমরা ভূমিপুত্র হই, তাহলে আমরা ইললিগ্যাল ইমিগ্রান্ট কখনোই হব না। এই জিনিসটা প্রমাণ করতে চাচ্ছি। আর বিকল্প হিসেবে যতক্ষণ সরকার এটা না দেয়, আমরা নস্য শেখ সংগঠন থেকে, আমাদের প্রত্যেকটা জেলায় আমাদের সংগঠন আছে, আমরা বিভিন্ন এলাকায় ক্যাম্প করে আমাদের কর্মীগুলোকে ট্রেনিং দিয়ে এই পদ্ধতিগুলো আমরা সবাইকে বলবো, যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তাদের যে মানে ফর্মটা, এনুমারেশন ফর্ম, সেটা আমরা ফিল আপ করে দেওয়ার চেষ্টা করব, এবং তাদেরকে সহযোগিতা করব। কোনো কাগজ তারা উদ্ধার করতে পারছে না, মানে শিক্ষার অভাবের জন্য হয়তো কোনো কারণে পঞ্চায়েতে যেতে হবে, ওরা জানে না কেমন করে কাগজ বার করতে হবে, জানে। সেখানে আমরা একটু সহযোগিতা করলে তার পুরনো কাগজটা যদি একটু উদ্ধার করতে পারি, যার কাছে সে জমিটা বিক্রি করেছে, সেই লোককে যদি আমরা গিয়ে বলি, দাদা এই মানুষটার জন্য আপনি আপনার জমির কাগজের একটা দলিল দেন যেখানে ওর বাবার নামটা লিপিবদ্ধ আছে, তাহলে হয়তো আমরা বললে তারা দিতে পারে। ঠিক এইভাবে মানুষের পাশে, প্রত্যেকটা লোকের পাশেই আমরা দাঁড়ানোর চেষ্টা করব। এখানে বজলুর রহমানকে আমাদের চ্যানেল থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদেরকে
এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি এসআইআর বিষয়টাকে নিয়ে, এবং আপনারা যারা দেখছেন তাদের যদি কোনো রকম বুঝতে সমস্যা হয় কিংবা আরো যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আমরা এনার কাছ থেকে হোক কিংবা কোনো কারো কাছ থেকে ডিসকাস করে সেই প্রশ্নের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনার প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এখানে বক্তার নিজস্ব বক্তব্য, বক্তার বক্তব্যের জন্য আমাদের চ্যানেলের কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়। ভালো থাকবেন। নমস্কার। নমস্কার, সালাম আলাইকুম।